দীপ্ত আলাপে অর্থনীতির 34তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বের মধ্য দিয়ে আমরা 2026 সালে প্রবেশ করলাম। আলাপে অর্থনীতি পরিবার, দীপ্ত টিভি পরিবার এবং কাজী ফার্মস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর স্লোপ এই দুটো কনসেপ্ট দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা তিন ধরনের ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কথা বলেছিলাম। দ্রব্যের নিজস্ব দাম পি অফ এক্স যখন দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে সেটাকে আমরা বলেছিলাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পিইডি। সম্পর্কিত দ্রব্যের দাম যখন এক্স দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে তখন সেটাকে আমরা বলেছিলাম ক্রস প্রাইস ইলাস্টিসিটি, এক্সইডি। এবং পরিবারের আয় যখন দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে সেই ইলাস্টিসিটিকে আমরা বলেছিলাম ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আইইডি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলবো পিইডি হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আমরা সূত্রটা দেখি। পিইডি সমান সমান আমরা নিউমারেটর বা লবে দেখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ, এটা আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড। ডিনোমিনেটর বা হরে আমরা দেখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এই সূত্রটা দেখলে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এর সাথে তো একটা স্লোপের সম্পর্ক আছে, ঢালের সংজ্ঞাটা আমরা দেখি। ঢালকে আমরা সংজ্ঞায়িত করি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু চেঞ্জ ইন প্রাইস। এই সূত্রটাকে মনে হচ্ছে স্লোপ, কিন্তু স্লোপের সাথে একটু ভিন্ন। এবং এর যে ভিন্নতাটা কোথায় এইটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তার আগে আমরা দেখি এই যে ডেল্টা, যেটাকে আমরা পরিবর্তন বলছি, এই ডেল্টা বলতে আমরা কি বুঝি? পরিবর্তনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি কোনো অঙ্ক ছাড়া? পরিবর্তনকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, আমরা কোনো একটা বিশেষ অবস্থা থেকে শুরু করেছি, যাত্রা করলাম এবং যাত্রা শেষ করলাম কোনো একটা বিশেষ বিন্দুতে। তাহলে পরিবর্তনটা কি হবে? আমরা যে বিন্দু থেকে শুরু করেছি এবং যে বিন্দুতে গিয়ে পৌঁছেছি এই দুটোর পার্থক্যটা। এখন চেঞ্জ বলছি আমরা, চেঞ্জ বলাতেই আমাদের স্বাভাবিকভাবে মনে হবে এটা একটা বিয়োগফল হবে। এটাকে আমরা কিভাবে দেখতে পারি? এখন আমরা একটা চিত্র দেখি। এই চিত্রটা হচ্ছে একটা ডিমান্ড ফাংশন আছে ডি এবং কোয়ান্টিটি অ্যাক্সিসে কিউ আছে, প্রাইস অ্যাক্সিসে পি আছে। এই ডিমান্ড ফাংশনে আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব। তাহলে পয়েন্ট এ থেকে আমাদের প্রাইসটা কত? P2 এবং কোয়ান্টিটি কত? Q1। আমরা এ থেকে বিতে যাচ্ছি এবং বিতে গিয়ে আমাদের প্রাইস কত হচ্ছে? P1, কোয়ান্টিটি কত হচ্ছে? Q2। তাহলে আমাদেরকে যদি বলা হয় চেঞ্জ ইন পি কত, সেটা হবে পি পোস্ট মাইনাস পি প্রি। আমরা কোন বিন্দু থেকে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম P2-তে। তাহলে P2 হচ্ছে আমাদের পি প্রি। কোন বিন্দুতে আমরা এসে ঠেকেছি? P1-এ। তাহলে P1 হচ্ছে আমাদের পি পোস্ট। তাহলে চেঞ্জ ইন পি হচ্ছে পি পোস্ট মাইনাস পি প্রি, অর্থাৎ এই ক্ষেত্রে P1 মাইনাস P2। একইভাবে আমরা যে এ থেকে বি বিন্দুতে গেলাম, আমরা শুরু করেছিলাম Q1 পয়েন্টে, শেষ করেছি Q2 পয়েন্টে। তাহলে Q2 পয়েন্ট হবে আমাদের কিউ পোস্ট, Q1 পয়েন্ট হবে আমাদের কিউ প্রি। তাহলে আমাদের চেঞ্জ ইন কিউ কী হবে? কিউ পোস্ট মাইনাস কিউ প্রি। এই ক্ষেত্রে তাহলে হবে Q2 মাইনাস Q1। এখনকার গ্রাফটা দেখি তো, এখানে আমরা কি করছি? আমরা পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে যাচ্ছি। তাহলে পয়েন্ট বি থেকে যে পয়েন্ট এতে যাচ্ছি, আমাদের পি প্রি কত? P1। আমাদের পি পোস্ট কত? P2। তাহলে চেঞ্জ ইন পি যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলবো P2 মাইনাস P1। এই যে আমরা বি থেকে এতে যাচ্ছি, আমাদের প্রথম কিউ কত? Q2। লাস্ট কিউ কত? Q1। তাহলে চেঞ্জ ইন কিউ হবে কত? কিউ পোস্ট মাইনাস কিউ প্রি, তার মানে হচ্ছে Q1 মাইনাস Q2। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে চেঞ্জ কিন্তু একটা মুভমেন্ট আমরা গ্রাফের মাধ্যমে দেখছি। তাহলে এ থেকে বি, প্রথম চিত্রে আবার যাই, এ থেকে বি যদি আমরা মুভ করি তাহলে আমাদের প্রথম পি বা প্রথম কিউ একরকম হবে। দ্বিতীয় চিত্রে দেখি আমরা
যদি আমরা বি থেকে এতে মুভ করি তাহলে আমরা প্রথম পি আর প্রথম কিউ দুটো অন্য হবে। আমাদের খেয়াল রাখতে হবে চেঞ্জ মানে হচ্ছে পোস্ট মাইনাস প্রি, তাহলে কিউ এর ক্ষেত্রে কিউ পোস্ট মাইনাস কিউ প্রি, পি এর ক্ষেত্রে পি পোস্ট মাইনাস পি প্রি। আমরা আজকের আলোচনা শুরু করেছি যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সূত্রটা দেখি এখন, এবং স্লোপ সূত্রটা দেখি এখন, দুটো আলাদা। স্লোপের কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা যে কোনো ইলাস্টিসিটি যদি আমরা পরিমাপ করতে চাই আমরা সবসময় পার্সেন্টেজ চেঞ্জটা দেখি। এই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা একটা টেবিলে একটা ডিমান্ড ফাংশন দেখছি, একই ডিমান্ড ফাংশন কিন্তু এককগুলো ভিন্ন। আমাদের প্রথম কলামে আছে প্রাইস, দুটো প্রাইস আছে, একটা প্রাইস হচ্ছে 200 আরেকটা প্রাইস হচ্ছে 300। দ্বিতীয় কলামে আমাদের কোয়ান্টিটি আছে পাউন্ডসে। পাউন্ডসে কত? প্রথম কোয়ান্টিটি হচ্ছে 5, দ্বিতীয় কোয়ান্টিটি হচ্ছে 10। সর্বশেষ তৃতীয় কলামে ওই একই কোয়ান্টিটি আমরা আউন্সে পরিমাপ করছি। আমরা তো জানি 16 আউন্সে 1 পাউন্ড হয়, তাহলে 5 পাউন্ড যদি আমরা আমাদের প্রথম কোয়ান্টিটি হয় তাহলে আউন্সে এটা হয়ে যাবে 80 আউন্স, তৃতীয় কলামের প্রথম সংখ্যাটা। আর দ্বিতীয় কোয়ান্টিটি কত আমাদের পাউন্ডে 10, তাহলে তৃতীয় কলামে সেটা হয়ে যাচ্ছে 160। এখন আমরা দেখব যদি আমরা এই একই ডিমান্ড ফাংশনের স্লোপটা দুই ধরনের এককে বের করি, দুই ধরনের মান পাওয়া যাবে। তাহলে আমরা এখন একটা ডিমান্ড কার্ভ দেখি। এই ডিমান্ড কার্ভটা হচ্ছে ওই আগের ডিমান্ড কার্ভটাই, কিন্তু এখন আমরা প্রপার সংখ্যা বসাচ্ছি। এই ডিমান্ড কার্ভে আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব। প্রাইসটা, প্রথম প্রাইসটা 300, দ্বিতীয় প্রাইসটা হচ্ছে 200 নিচে। আর এক্স অ্যাক্সিসে, আমাদের কোয়ান্টিটি অ্যাক্সিসে আমরা দুটো কোয়ান্টিটি বলছি। প্রথমটা হচ্ছে 5 পাউন্ড, দ্বিতীয়টা হচ্ছে 10 পাউন্ড। এর নিচে যখন আমরা আউন্সে কনভার্ট করব তখন আমাদের প্রথম কোয়ান্টিটিটা হচ্ছে 80, দ্বিতীয় কোয়ান্টিটি হচ্ছে 160। এখন আমরা এই ডিমান্ড কার্ভটা দুভাগে দেখব। প্রথমে দেখব পাউন্ডে, তারপর তার স্লোপ ক্যালকুলেট করব। এরপরে দেখব আউন্সে, তারপর তার স্লোপ ক্যালকুলেট করব, এবং মজার একটা ঘটনা দেখা দেবে। আচ্ছা, এখন আমরা স্লোপটা ক্যালকুলেট করছি। আমাদের প্রথম প্রাইস কত? আমাদের প্রথম প্রাইস হচ্ছে 300, আমরা এ থেকে বিতে যাচ্ছি। দ্বিতীয় প্রাইসটা কত? 200। তাহলে চেঞ্জ ইন পিটা কত? পোস্ট মাইনাস প্রি, 200 মাইনাস 300, তাহলে চেঞ্জ ইন পি হচ্ছে -100। একইভাবে পাউন্ডে যদি আমরা হিসাব করি, আমরা Q1 থেকে Q2-তে যাচ্ছি। এখানে পরিবর্তনটা কত? আমরা শুরু করছি 5 পাউন্ড দিয়ে Q1-এ, শেষ করছি 10 পাউন্ড দিয়ে Q2-তে। তাহলে পরিবর্তন চেঞ্জ ইন কিউ হচ্ছে পোস্ট মাইনাস প্রি, 10 মাইনাস 5 = 5। তাহলে এখন কি দেখা যাচ্ছে? এখন ডেল কিউ বাই ডেল পি যদি হিসাব করি তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে হলো 5 ডিভাইডেড বাই -100, তার মানে -0.5। পাউন্ডের হিসাবে এই ডিমান্ড ফাংশনের স্লোপ হচ্ছে -0.5। মাইনাস কেন? মাইনাস হচ্ছে ডিরেকশন, একটা চলক বাড়লে আরেকটা চলক কমে যাবে। এখন এই ডিমান্ড ফাংশনটা আমরা ক্যালকুলেট করি আউন্সের ক্ষেত্রে। আউন্সে কি দেখা যাচ্ছে? ডিমান্ড ফাংশনে পয়েন্ট এ থেকে আমরা পয়েন্ট বিতে যাচ্ছি, প্রাইসের চেঞ্জটা একই আছে। আমরা শুরু করেছি পি প্রি 300 দিয়ে, পি পোস্ট হচ্ছে 200। তাহলে আমাদের চেঞ্জ ইন পি হচ্ছে পোস্ট মাইনাস প্রি, 200 মাইনাস 300। কোয়ান্টিটির ক্ষেত্রে কি দেখছি আমরা? আমরা শুরু করেছি 80 আউন্স দিয়ে Q1 প্রি, শেষ করেছি 160 আউন্স পোস্ট। তাহলে আমাদের চেঞ্জ ইন কিউ কত হবে? 160 মাইনাস 80 = 80। এখন আমরা স্লোপটা হিসাব করি। স্লোপ তো আমরা জানি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি। তা ডেল কিউ বাই ডেল পি যদি আমরা হিসাব করি আমাদের হচ্ছে 80 ডিভাইডেড বাই -100, তাহলে কত হচ্ছে? -0.08। খুব মজার জিনিস না? এখন একই ডিমান্ড ফাংশন, পাউন্ডে ক্যালকুলেট করছি, আমরা এক মান পাচ্ছি, আউন্সে ক্যালকুলেট করছি, আমরা আরেক মান পাচ্ছি।
পাউন্ড আর আউন্সের হিসাব যদি আমাদের পছন্দ না হয়, তাহলে আমরা শেয়ার 6টাকে যাই, একই হিসাব দাঁড়াবে 16 এক শেয়ার। তাহলে এই আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে স্লোপ ডিরেকশন দেখায়। স্লোপ রেফারেন্স অ্যাক্সিস এর সাথে কতটুকু ঢুলে পড়ছে, কতটুকু ইনক্লাইন্ড একটা রেখা বা একটা সরল রেখা, সেটা দেখাচ্ছে। স্লোপ রেসপন্সিভনেস দেখায় না বিধায় আমাদেরকে পার্সেন্টেজ চেঞ্জটা যেতে হবে। এই পার্সেন্টেজ চেঞ্জটা আমরা এখন দেখি। একবার আউন্সে দেখব, একবার পাউন্ডে দেখব মান আমাদের একই আসবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা কিভাবে ডিফাইন করেছি? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখন ডেলটা তো আমাদের চেঞ্জ, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ যদি আমরা হিসাব করি, তাহলে আমরা চেঞ্জকে শুরু বিন্দুর সাপেক্ষে ক্যালকুলেট করি। কীরকম? আমাদের পার্সেন্টেজ চেঞ্জ হবে, এখন এটা সূত্রটা বলি আমরা, কিউ পোস্ট মাইনাস কিউ প্রি ডিভাইডেড বাই কিউ প্রি পূরণ 100 যেহেতু আমরা 100-এর সাপেক্ষে করছি, এই জন্য আমরা বলি রিলেটিভ চেঞ্জ ইন রিলেশন টু 100। একইভাবে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হলো পি পোস্ট মাইনাস পি প্রি ডিভাইডেড বাই পি প্রি ইন্টু 100। এইটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পিইডি বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে ডেল কিউটা হচ্ছে কিউ পোস্ট মাইনাস কিউ প্রি ডিভাইডেড বাই ডেল পিটা হচ্ছে পি পোস্ট মাইনাস পি প্রি পূরণ পি বাই কিউ। এইভাবে আমরা লিখি। তো এখন প্রশ্ন হচ্ছে পি বাই কিউ কোন কিউ? অবশ্যই যে বিন্দুতে আমরা শুরু করেছি, সেটা কোয়ান্টিটি হোক আর প্রাইসই হোক, তার সাপেক্ষে। তাহলে পি বাই কিউটা হচ্ছে পি প্রি ডিভাইডেড বাই কিউ প্রি। তাহলে আমরা এখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা পাউন্ডে ক্যালকুলেট করি। আমাদের প্রথম প্রাইস হচ্ছে 300, দ্বিতীয় প্রাইস হচ্ছে 200। তাহলে চেঞ্জ ইন প্রাইস কত? পোস্ট মাইনাস প্রি, 200 মাইনাস 300, তার মানে হচ্ছে -100। ওকে, আর এরপর থেকে আমরা আমাদের এ থেকে যে বিতে যাচ্ছি, আমাদের কিউ এর কী পরিবর্তনটা হচ্ছে? আমরা শুরু করছি 5 দিয়ে প্রি, শেষ করছি 10 দিয়ে পোস্ট। তাহলে আমাদের চেঞ্জ হবে পোস্ট মাইনাস প্রি 10 মাইনাস 5 সমান +5। এইটাকে যদি আমরা এখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস হিসাব করি, তাহলে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আসবে -3। এখন দেখি তো, এটা আমরা পাউন্ডে হিসাব না করি, আউন্সে হিসাব করি, কি দাঁড়াবে? এখনকার ডিমান্ড ফাংশনে আমরা দেখছি যে আমাদের সব কিছু ঠিক আছে, শুধু কোয়ান্টিটিতে আমরা পাউন্ডে হিসাব না করে আউন্সে হিসাব করছি। সুতরাং প্রথম কোয়ান্টিটি হবে 80, দ্বিতীয় কোয়ান্টিটি হবে 160। একইভাবে যদি আমরা এগুতে থাকি, তাহলে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি কত আসবে? ডেল কিউ ডিভাইডেড বাই কিউ প্রি ইন্টু 100। তা ডেল কিউটা কত আমাদের? 160 মাইনাস 80 প্লাস 80। প্রথম কিউটা কত আমাদের? প্রথম কিউটা কিন্তু আমাদের 80, আমরা পয়েন্ট এতে শুরু করেছিলাম, তো সেটার সাথে আমরা ভাগ করছি, তাহলে আমাদের আসবে 80 ডিভাইডেড বাই 80 পূরণ 100, যেহেতু আমরা রিলেটিভ চেঞ্জ করছি 100 সাপেক্ষে। একইভাবে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসটা কত আসবে? ডেল পি ডিভাইডেড বাই পি প্রি। ডেল পিটা কত? 200 মাইনাস 300 মাইনাস 100। আর আমাদের অরিজিনাল পিটা কত, যেটা থেকে আমরা শুরু করেছিলাম? 300। তাইলে এটা আসবে, এটা যদি আমরা হিসাব করি তাহলে আসছে কত? -100 ডিভাইডেড বাই 300 ইন্টু 100। একইভাবে ঠিক আগের মতো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের আসবে -3। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বিকজ আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ইলাস্টিসিটি অফ ডিমান্ডে পার্সেন্টেজ চেঞ্জ হিসাব করছি, আমরা রিলেটিভ চেঞ্জ হিসাব করছি। রিলেটিভ শব্দটা আসছে রিলেশন থেকে। তাহলে আমাদের প্রশ্ন জাগবে, ইন রিলেশন টু হোয়াট? কিসের সাপেক্ষে? সেটা হচ্ছে 100-র সাপেক্ষে। এই এক্সারসাইজটা করার দুটো উদ্দেশ্য ছিল আমাদের। এক, প্রাইস ইলাস্টিসিটির সাথে ঢালের বা স্লোপের একটা সম্পর্ক আছে,
কিন্তু প্রাইস ইলাস্টিসিটি আপেক্ষিক পরিবর্তন দেখে, রিলেটিভ চেঞ্জ। তাহলে আমরা যদি দেখি বাংলাদেশে ধরা যাক বেগুনের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত, আমরা একটা হিসাব করব, তা টাকাতে হিসাব করব। আমরা যদি এই একই প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড দক্ষিণ এশিয়ার অন্য একটা দেশে দেখি, বা দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো একটা দেশের সাথে দেখি, তাহলে আমাদের কারেন্সিটা বদলে যাবে না? তাহলে তো ঠিক ওই আগের মতো পাউন্ডের একটা হিসাব পাবো আমরা, আর এদিকে আউন্সের একটা হিসাব পাবো, যদি আমরা স্লোপের মধ্যেই থাকি। এই একটা কারণ। দুই হচ্ছে রিলেটিভ চেঞ্জ দেখার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটি ইউনিট ফ্রি, ইন রিলেশন টু 100। সুতরাং আমরা যে ইউনিটেই মাপি না কেন, যে সময়তেই মাপি না কেন, যেহেতু আমরা আপেক্ষিক বলছি, রিলেটিভ বলছি, ইন রিলেশন টু 100, আমরা 100 সাপেক্ষে করছি। এই কারণে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা অন্য যে কোনো ইলাস্টিসিটি অফ ডিমান্ড সবসময় আপেক্ষিক বা রিলেটিভভাবে হিসাব করি। আজকে সর্বশেষ যে ব্যাপারটা আমরা দেখব সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা দেখেছি -3। এই শব্দের অর্থ কী? আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মূল সংজ্ঞায় ফিরে যাই। সেখানে কি দেখছি? সেখানে দেখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। প্রাইসটা কোথায় আছে? প্রাইসটা আছে ডিনোমিনেটরের নিচে, হরে। সুতরাং ওইটা অবশ্যই স্বাধীন চলক, ওইটা আগে চেঞ্জ হবে। তাহলে আমরা এইভাবে এখন জিনিসটা বলি, যদি প্রাইস 1% বাড়ে, কোয়ান্টিটি ডিমান্ডেড কীভাবে রেসপন্ড করবে? রেসপন্ড, এই শব্দটা আমরা বার বলছি, এটা কিওয়ার্ড। কীভাবে সেন্সিটিভ? যদি দেখি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে -3, তার মানে হচ্ছে এক্সের দাম যদি 1% বাড়ে, কোয়ান্টিটি ডিমান্ডেড 3% কমে যাবে। উল্টাটাও সত্য, এক্সের দাম যদি 1% কমে, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স 3% বেড়ে যাবে। এইগুলোর ইমপ্লিকেশন কি, এটা আমরা আমাদের পরবর্তী পর্বে দেখব। এবং এটা দেখার সাথে সাথে আমরা দেখব কিভাবে কোনো দ্রব্যের দাম আমরা কোনো সময় কমতে দেখব না, আবার কোনো দ্রব্যের দাম মাঝে মাঝে হুট করে কমে যায়। কেন হয়? কারণ হচ্ছে সাড়া, রেসপন্স। কেন হয়? এক একটা দ্রব্য প্রাইসের সাথে এক একভাবে সেন্সিটিভ। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। 2026 সাল আপনাদের সবার ভালো কাটুক। আলাপে অর্থনীতি পরিবার, দীপ্ত টিভি পরিবার এবং কাজী ফার্মসের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।